আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা, শিগগিরই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন, প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন ২৭ মন্ত্রণালয়। এবং ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ আরোহীর সবাই নিহত, জানালেন দেশটির প্রেসিডেন্ট। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত সহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন। শুক্রবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ আবু সাইদের বাড়ি পরিদর্শন করেছেন। রাজধানী সহ সারা দেশে সড়কে আজও ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচলে আনসার সদস্যদের সহায়তা করছে তারা। এ নিয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি, তিনি শাহবাগে আছেন। নাজিব, শাহবাগ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সহায়তা করার ব্যাপারে আমাদেরকে জানাবেন। সাপ্তাহিক ছুটির কারণে আজকে এমনিতেই সড়কে যানবাহনের সংখ্যা কম। তারপরও সকাল থেকেই আমরা যেহেতু ৮টার কিছু পরেই সড়কে এসেছি, সকাল থেকেই দেখছি যে আনসার সদস্যরা তো রয়েছেনই, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন যাতে তারা এই দায়িত্ব পালনের যে বিষয়টিতে তারা শরিক হতে পারে তাদের সন্তানরা। আমরা দেখছি যে মূলত গেল ৬ আগস্ট থেকে কিন্তু শিক্ষার্থীরা এই যে সড়কে যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করে আসছেন, তারা কেউ যদি সড়কে কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করেন, আমরা নর্মালি বিভিন্ন সময় যে বিষয়টি লক্ষ্য করি, রং রুটে ঢুকে পড়া বা ট্রাফিক সিগন্যাল না মানা বা যেখানে সেখানে যত্রতত্র গাড়ি, বিশেষ করে পাবলিক পরিবহন যেখানে সেখানে থামানোর যে রীতিটি রয়েছে, সেই বিষয়টি মূলত তারা থামানোর জন্য চেষ্টা করছেন। যে যেখানে যত্রতত্র বাস থামালে সেখান থেকে তারা বাসটি যেন দ্রুত যাতে যানজট লেগে না যায় সে বিষয়টি নিশ্চিতের জন্য তারা কাজ করছেন। পাশাপাশি আনসার, যেহেতু সরকারের পক্ষ থেকে আনসার সদস্যদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও সড়কে রয়েছেন। এর সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও কিন্তু এই কাজটিতে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে গেল কয়দিনে সড়কে ট্রাফিক পুলিশ না থাকার পরও এই যে শিক্ষার্থী সহ অন্যরা যে কাজ করে যাচ্ছেন, এটি অবশ্যই কিন্তু বিভিন্ন মহলে প্রশংসা পাচ্ছে। এবং বিভিন্ন সামাজিক সংগঠন বা ব্যক্তিগত পর্যায় থেকে কিন্তু তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এই ধরনের, এবং তাদেরকে এসে বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আশা করছে তারা যেটি বলছেন যে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পুরোপুরি বুঝে নেওয়ার আগ পর্যন্ত তারা এই দায়িত্বটি পালন করতে চান। মৃত্তিকা, ধন্যবাদ নাজিব। রাজধানী সহ সারা দেশে বাজার তদারকিতে সহায়তা করছে শিক্ষার্থীরা। এই নিয়ে জানতে যাচ্ছি মিথিলা নাজনীনের কাছে, তিনি হাতিরপুল কাঁচা বাজারে আছেন।
মিথিলা, কাঁচা বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিক তদারকিতে শিক্ষার্থীদের আজকের কার্যক্রম নিয়ে আমাদেরকে জানাবেন। শুনতে পাচ্ছি থেকে আপনি যেমনটি বলছিলেন যে বাজার মনিটরিং এর বিষয়টি, ছাত্ররা বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারা কিন্তু সকাল 10টা নাগাদই চলে আসার কথা রয়েছে বাজার মনিটরিং এ। এর আগে আমরা সকাল থেকে যেটা দেখছি ইতিমধ্যে কিন্তু বাজারগুলোতে এসে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু বাজার মনিটরিং করছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের মূল লক্ষ্য হচ্ছে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। এক্ষেত্রে চাঁদাবাজি যেন বন্ধ হয় সেক্ষেত্রেও তারা মাইকিং করছেন এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য যেন কোনোভাবেই আর প্রতিষ্ঠিত না হতে পারে কিংবা বাড়তে না পারে সে ব্যাপারে তারা জনগণকে সচেতন করছেন। এবং তারা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, যেমন যারা খুচরা বাজারের ব্যবসায়ী কিংবা যারা হলো মাংসের দোকানের ব্যবসায়ী, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা বলছেন। কথা বলে জানাচ্ছেন যে যে মূল্য তালিকা নির্ধারণ করে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা, সেই তালিকাটির সঙ্গে বাজারের যে অসামঞ্জস্যতা সেটি নিয়ে তারা কথা বলেছেন। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছে, জনগণকে সচেতন করার চেষ্টা করছে এবং ব্যবসায়ীরা যদি তাদের সিন্ডিকেটটা ধরে রাখে কিংবা বিভিন্ন পর্যায়ে যদি জনগণের সঙ্গে সহযোগিতা না করে তাহলে পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে। এবং এক্ষেত্রে ব্যবসায়ী যারা তারা বলছেন যে তারা এখানে খুচরা বাজারে বিক্রি করছেন। আমি যেখানে পেঁয়াজের মূল্য, আলুর মূল্য এগুলো সম্পর্কে, সয়াবিন তেলের মূল্য এগুলো নিয়ে কথা বলছিলাম, তারা বলছে যে আমরা যখন পাইকারি বাজার থেকে অনেক মূল্য দিয়ে নিয়ে আসছি সেক্ষেত্রে খুচরা বাজারে কম মূল্য দিয়ে কেনার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে তারা ব্যবসায়ীরা বলছেন যে যদি তারা বৈষম্য বিরোধী ছাত্র কিংবা সেনাবাহিনী যারা এখন দায়িত্বে আছেন তারা যদি পাইকারি বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুচরা বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং তারা সেটারই আহ্বান জানিয়েছেন। মৃত্তিকা। ধন্যবাদ মিথিলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহ অর্থনীতির নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিগগিরই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরাগ আজমের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। দুপুর 2টার কিছু আগে শুরু হওয়া ওই বৈঠক চলে বিকেল 4টা পর্যন্ত। বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে, কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা রিজওয়ানা হাসানের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না, আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ছাত্রদের ভয়েস নিশ্চিত করতেই উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তারা। আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। বৈঠক চলার সময় যমুনার বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন প্ল্যাকার্ড নিয়ে তাদের কিছু দাবি দেওয়া তুলে ধরেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন 27টি মন্ত্রণালয়। যে উপদেষ্টারা এখনো শপথ নেননি তাদের দপ্তর পরে দেওয়া হবে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
বৃহস্পতিবার শপথ নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার দপ্তর বণ্টন করা হয়। বেশিরভাগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দায়িত্বে রেখেছেন শিক্ষা, সড়ক, খাদ্য, কৃষি, তথ্য, বাণিজ্য ও বিদ্যুৎসহ ২৭টি মন্ত্রণালয়। তাঁর নিজ দায়িত্বে রাখা অন্য মন্ত্রণালয়গুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, বিমান, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা করা হয়েছে সালেহ উদ্দিন আহমেদকে। আইন ও বিচার অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প আদিলুর রহমান খান, এলজিআরডি এএফ হাসান আরিফ, পররাষ্ট্র তৌহিদ হোসেন, পরিবেশ সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ডক্টর এম শাখাওয়াত হোসেন, মৎস্য ফরিদা আক্তার, ধর্ম আ.ফ.ম. খালিদ হাসান, স্বাস্থ্য নূরজাহান বেগম, সমাজকল্যাণ শারমিন এস মুর্শিদ, ডাক ও টেলিযোগাযোগ মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার থেকে উপদেষ্টারা সচিবালয়ে অফিস করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যাদের বিতর্কিত নির্দেশনায় গুলি চালিয়ে পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আস্থা ফিরতে পারে বলে মনে করেন চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা। পুলিশ সদস্যদের নির্ভয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। সাম্প্রতিক ঘটনাবলিতে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে পুলিশকে গুলি চালাতে বাধ্য করা এবং নিজেদের বাহিনী সদস্যদের হতাহতের ঘটনায় ক্ষুব্ধ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। এখন নিরাপত্তাহীনতার কারণে কাজে যোগ দিতে সাহস পাচ্ছে না তারা। শুরু হচ্ছে না সব থানার দৈনন্দিন কার্যক্রম। চাকুরিচ্যুত ও পদবঞ্চিত পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের মনোবল ফিরিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। পদোন্নতি বঞ্চিত, চাকরিচ্যুত, জেল জরিমানা খাটা পুলিশ অফিসার যারা সিনিয়র অফিসার, আমরা বিভিন্ন থানা, পুলিশ লাইন, বিভিন্ন পুলিশ ইউনিট আমরা পরিদর্শন করছি। আমরা ফোর্স অফিসারকে বোঝাচ্ছি, কারণ তারা বোঝাচ্ছে যে আমরা আবার চলে আসবো কয়েক মাসের মধ্যে। এটা বৃথা। কয়েক মাসের মধ্যে কেন, কয়েকশো বছরের মধ্যে স্বৈরাচারী আওয়ামী লীগের আর ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এবং ওই সমস্ত পুলিশ অফিসারকে আমরা থানার কার্যক্রম শুরু হলে যারা এতদিন অন্যায় অত্যাচার নির্যাতন করে দেশের এই অবস্থার সৃষ্টি করেছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের হেফাজতে নেব ইনশাল্লাহ শীঘ্রই। হানাহানি ও হত্যাকাণ্ডের জন্যে নেতৃত্বের ব্যর্থতা ও অযোগ্যতাকে দায়ী করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। যারা এই গণহত্যা চালানোর জন্য এই দলীয় সরকারের পুলিশের ভূমিকা পালন করেছে, এই পুলিশকে আজকে জনগণের শত্রুতে পরিণত করেছে, নির্মমভাবে পুলিশ হত্যা হয়েছে এবং পুলিশ যেই জেনোসাইড করেছে, যাদের অর্ডারে পুলিশ জেনোসাইড করেছে তাদেরকে অতি অবিলম্বে চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসলে যারা কাজ করতে চাচ্ছে না তারা কাজে ফিরে আসবে এবং জনগণও পুলিশের উপর আস্থা ফিরে আসবে। রাজধানীর অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালু করা গেলেও বাকিগুলো কবে চালু হবে বলতে পারছেন না কর্তৃপক্ষ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। যাচ্ছি প্যারিস অলিম্পিকের খবরে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। রাজধানী সহ সারা দেশে থানাগুলো কার্যক্রম চালু করেছে। রাজধানীতে অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালু হয়েছে। কিশোরগঞ্জে ভৈরব স্টেডিয়ামের কয়েকটি কক্ষ নিয়ে চালু হয়েছে ভৈরব থানার কার্যক্রম। অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। সে সময় ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল, ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীরা ও বিএনপি নেতারা।
ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৬২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ভয়পাস এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে। এতে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি দেশটির প্যারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি একাধিক বাড়ির উপর পড়ে, তবে ওই আবাসিক এলাকায় কেউ হতাহত হয়নি। এবারে নিচল চাচা কৃষি সংবাদ। যশোরে এবার কাঁচামরিচ চাষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অনাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে সমস্যার সমাধান হবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছর শুধুমাত্র জেলার চৌগাছা উপজেলায় কাঁচামরিচ চাষ হয়েছে ২৭০ হেক্টর জমিতে। অনাবৃষ্টি ও প্রচুর তাপদাহের কারণে এ ক্ষতি হয়েছে বলে বলছেন চাষিরা। প্রতিদিন প্রচুর পরিমাণ কীটনাশক সার প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। অন্যবারের থেকে আবার অনেক খরচ করেছে, কিন্তু এবার যেভাবে দাম আছে আমরা যদি ঝাল তুলতে পারতাম তাহলে অনেক লাভবান হতাম। ঝালে প্রত্যেকদিন সারটা দেওয়া হচ্ছে, তেল তারপরে ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। ঝালের অবস্থা তাপের কারণে মাথা ছাড়লে না, ঝাল ধরতে পারলে না, এই কারণে ঝালের দাম বেশি হয়ে গেল। পুরা একটা মৌসুম, সেই মৌসুমে একেবারে মরিচ উঠছেই না। উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে কাঁচামরিচের। এ কারণে দামও বেশি। খেতে ঝাল নেই, ঝাল নষ্ট হয়ে গেছে কৃষকের, সেইভাবে আমরা অল্প অল্প কিনছি, অল্প অল্প পাচ্ছি, এই কারণে ঝালের দাম বেশি। কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া ও পোকার আক্রমণে মরিচ গাছের পাতা ও ফুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু গাছে ভাইরাস আক্রমণ হয়েছে, তো আমরা কিছু কীটনাশক সাজেস্ট করছি। কীটনাশক দিলে আমাদের এই ভাইরাসগুলো আমরা দূর করতে পারবো। আর ভাইরাস আক্রান্ত গাছগুলো আমরা তুলে ফেলে মাটি চাপা দিতে পারবো। চলতি বছরে যশোরের ৭২৫ হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনার চরম দায়িত্বহীনতায় সীমাহীন দুর্ভোগে কুষ্টিয়ার পৌরবাসীরা। পৌরকর বাড়ালেও বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নেই কোনো উদ্যোগ। পাকা সড়ক কিংবা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই নাজেহাল অবস্থা হয় বাসিন্দাদের। আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ২১টি ওয়ার্ড নিয়ে কুষ্টিয়া পৌরসভা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এসব ওয়ার্ডে। একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। ১৩ নম্বর ওয়ার্ডের ৯০ ভাগের বেশি সড়ক ব্যবহার অনুপযোগী। এই যাবৎ ৩০ বার তো পৌরসভার থেকে ইঞ্জিনিয়ার এসে মেপে গেছে, কোনো কাজের মানে গতি নাই। বৃষ্টি হলে কৃষকরা যেভাবে মাঠে ধান লাগায় সেভাবে ধান লাগানো যাবে, এরকম অবস্থা হয়ে যায়। ড্রেন নির্মাণ বা সড়ক বাতি স্থাপনে নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ করেননি জনপ্রতিনিধিরা। ভোটের পরে উৎসব দেখাই হয় না, ভোট চলে গেছে, আসে না, এদিকে একটু দেখেই নুকে। অনেক দিন থেকেই তো পৌরসভার হওয়ার পরেও তো কোনো কাজ আমরা তো পাইনি। পৌরকর পানির বিল বাড়লেও সেবার মান বাড়েনি এতটুকুও। চোখে পড়ার মতো শুধু পোলে, ইলেকট্রিক পোলে কয়েকটি বাতি ছাড়া আর কিছুটা ড্রেন ছাড়া অধিকাংশ এলাকায় এখনও রাস্তার কাজ হয় নাই। এমন অবহেলিত রাস্তা হয়ে আছে যে একটু বৃষ্টি হলে কাদায় আর চলা যায় না, মানুষ কষ্ট পায়, আছাড় খায়, অ্যাক্সিডেন্ট ঘটে, এরকম নানান ভোগান্তির মধ্যে আছে। তবে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জনগণ চায় কি পানি নিষ্কাশন, রাস্তা, ল্যাম্পলাইট, এইগুলো দেওয়া জনগণ চাই। আসলে জনগণের তো বুঝাই দেওয়া কোনো অবস্থাতে ধরে রাখা যাচ্ছে না, এটা কাজ করতে হবে। যেখানে শিশুদের কোনো মতেই যাওয়ার কোনো সুযোগ ছিল না বলেই স্কুল প্রশাসন থেকেই বন্ধ করে দিয়েছিল, সেটা এখনো ওই অবস্থায় আছে। বারবার বলার পরও কোনো কাজ হয় না। সব সীমাবদ্ধতা কাটিয়ে কুষ্টিয়া পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়নের যথাযথ উদ্যোগ নেয়ার দাবি নাগরিক সমাজের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর।